পরে এখন যখন কাজ করি তখন মনে হয় আমি যদি হাতে আরও একটু বেশি সময় পেতাম তাহলে মনে হয় ভালো হতো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো শনিবার আর প্রত্যেক দিনের মতন সকালে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই কিন্তু আমি কচুরমুখী আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। কচুরমুখী কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। আমার মা নিরামিষভাবে একটা কচুরমুখী বানায়, আদা গোটা জিরে বাটা করে একটা বানায়, সেটা খেতে ভীষণ ভালো লাগে। আরও বানায় মাছ দিয়ে, ওহ সেটার তো কোনো তুলনাই হবে না। আমি দুটোর মতন কোনোটারই স্বাদ আনতে পারি না, তবে আজকে একটু নিজের মতন রান্না করেছি। গোটা জিরেটাকে শুকনো খোলায় ভাজা করে গোটা শুকনো লঙ্কা সাথে বেশ কয়েকটা রসুন কুচি আমি কিন্তু ভাজা করে নিয়েছি। এর মধ্যে কোনো কিন্তু তেল দিইনি, সেটাকে শিলের মধ্যে বাটা করে নিব। সোমবারের জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর যেই মশলাটা বাটা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়ে লবণ আর হলুদ দুটোই কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর নিচে না বারবার লেগে যাচ্ছিল, অল্প করে গরম জলও দিয়ে দিয়েছি। কচুরমুখীটা একটু কালো কালো ছিল, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তরকারিটা। আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি, কথা বলতে গেলে বারবার নাকটা বন্ধ হয়ে আসছে, ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য। আর খালি একটা তরকারি বানাবো তো সবজি ঝুড়ির মধ্যে দেখতে পারলাম একটাই কাঁচা কলা রয়েছে। এটা দিয়ে কী চচ্চড়ি করব না কি করব বুঝতেই পারছিলাম না। পরে মনে হলো একটু গোল গোল করে কেটে কাঁচা কলাগুলো ভাজা করে নিই। কাঁচা কলা ভাজা করতে গেলে আমার একটা জিনিস একদম ভালো লাগে না, কাঁচা কলার মধ্যে যে কষটা থাকে না সেটা। তো যখন আমি কাঁচা কলাটা ধুচ্ছিলাম আমি কিন্তু অল্প করে লবণ দিয়েছি, এই জন্য ধোয়ার সময় যতটা কষ ছিল পুরোটাই কিন্তু চলে গিয়েছে। তো চলো কাঁচা কলাটার মধ্যে লবণ হলুদ সেসব দিয়ে তো ভাজা করব। আর অতটুকু কাঁচা কলা ভাজা দিয়ে কী হবে বলো তো? আমরা তো বাড়িতে 5 জন মানুষ, দুবেলা খাবো। দুবেলায় 5 জন মানুষ খাবো না, দুপুরের দিকে আমি, তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই 3 জনে খাওয়া দাওয়া করবো। কিছুটা হলেও কিন্তু ভাজার দরকার, এই জন্যই আমি আলু কেটে নিচ্ছি। আলু ভাজা খেতে কিন্তু আমাদের সবারই কম বেশি ভালো লাগে। দেখো সবজির খোসাগুলো তো আমি যেখানে সেখানে ফালাই না, রাত্রেরগুলো হোক বা সকালের একটা প্লাস্টিকের মধ্যে জমা করে রাখি। পরে যখন আমি ড্রেনের দিকে যাই, পেছনের দিকে, সেই দিকে ফেলে দিই। আলু ভাজার সময় যখন আলুটা কাটছিলাম বুঝতে পারছিলাম না কিভাবে আলুটা কাটবো। দেখো আলু ভাজা কিন্তু অনেক রকমভাবেই করা যায়, গোল গোলভাবে করা যায়, একদম পাতলাভাবেও করা যায়। তো আমি ভাবলাম ঝিরিঝিরিভাবে যে হয় না, একদম সরু সরুভাবে আলুটা, সেভাবেই করি। আসলে এইভাবে আমার আলু ভাজা খেতে বেশি ভালো লাগে। আজকের আলু ভাজাটা যেন আমি কালো জিরে দিয়ে ভাজা করেছিলাম। তোমাদের কি কালো জিরে খেতে ভালো লাগে? আমার কিন্তু কালো জিরে বাটা খেতেও ভীষণ ভালো লাগে, বেশি করে লঙ্কা আর রসুন দিয়ে। কে কে কীভাবে ভাজা খাও অবশ্যই জানিও। আজকে ভয়েস ওভার দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো, আলু ভাজার জন্য কিন্তু আমি আলুটাকে আগে ভালো মতো ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন ভাজাটা করে নিলেই ব্যাস হয়ে যাবে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেটা যেন আর কমই হচ্ছে না। জানো তো আমরা বাপের বাড়িতে আমরা সবাই আর কি এই বৃষ্টিটাকে কি বলি? পুষ্প বৃষ্টি। ওই যে আকাশ থেকে ফুল পড়ছে, এত ঝিরিঝিরিভাবে বৃষ্টি হয়, ভালো লাগে না শুনতে? এদিকে আমার তরকারিটাও কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিব, তারপরে সবাই চলে যাবে যে যার মতন কাজে। বিছানাটা গোছানোর সময় আমি মনে মনে ভাবছিলাম ঘরে যে এতগুলো কাপড় আছে আজকে কি ধুয়ে দিব নাকি ধুয়ে দিব না। বাইরে কিন্তু ঝিরিঝিরিভাবে বৃষ্টি হয়েই চলেছে, তবে অনেকক্ষণ ভাবার পর মনে হলো আজকে যদি না ধুয়ে দিই তাহলে ঘরের সব কাপড়ই ধীরে ধীরে ময়লা হয়ে যাবে, তখন কোনটা পরবো? ধুয়ে দিলে যদি একদিনে না শুকায় 2 দিন বা 3 দিনে তো নিশ্চয়ই শুকিয়ে যাবে।
এই জন্য আমি ঝটপট করে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করলাম। বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে, আর বাড়ির পাশেই দোকান। বৃষ্টিটা একটু কমলেই আমি সাথে সাথেই দোকানে চলে যাব। আর তার আগে না সকালবেলা আমার খিদে পেয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত তো ভাত খাইনি, তা ভাবলাম ডাস্টিংয়ের কাজগুলো সেরে আগে কিছু একটা খাওয়া দাওয়া করে তারপর যাব দোকানে। আজকে কিন্তু আগস্ট মাসের 1 তারিখ, এই জন্য আগের মাসে যে ক্যালেন্ডারটা ছিল সেটা কিন্তু আমি পাল্টে নিয়েছি, মানে যেটা জুলাই লেখা ছিল সেটাকে আগস্ট করে দিয়েছি। আর যেখানে ক্যালেন্ডারটা ছিল না তার আশপাশটা একটু ময়লাও হয়ে গিয়েছিল, সেই জায়গাটা একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আমার ঘরের দেওয়ালগুলো দেখতে তো অনেক কালো কালো, আসলে ঘরের বাইরে প্লাস্টার করা নেই। বাইরের দিকে যখন বৃষ্টি হয় সেই জলগুলোর জন্যই আর কি ঘরটা কালো হয়ে গিয়েছে। আমি যেদিন বাড়ি থেকে ফিরে এসেছিলাম আমার মা কিন্তু চিড়ে দিয়েছিল, সেখান থেকে কিছুটা চিড়ে এখনও পর্যন্ত রয়েছে। তো আমি চিনি আর চিড়েটাকে নিয়েছি। আর শাশুড়ি মা সকালে 2টো কলা দিয়েছিল, বলল খাওয়ার জন্য। আমার যেন বেশি পাকা কলা খেতে ভালো লাগে না, যেটা হালকা থাকে সেটা খেতেই ভালো লাগে। বেশি কলা যদি পেকে যায় না কেমন একটা বাজে গন্ধ করে, সেটাই আমার সহ্য হয় না। তো চলো সকালে কিন্তু এটাই খাওয়া দাওয়া করবো। তারপরে চলে গিয়েছিলাম দোকানটায়, 20 টাকা নিয়ে গিয়েছিলাম। 10 টাকা দিয়ে একটা নিরমার প্যাকেট এনেছি, আর 5 টাকা দিয়ে 5টা শ্যাম্পু এনেছিলাম। বাড়িতে আসার সাথে সাথেই বসে পড়েছিলাম বাসন ধোয়ার জন্য। জানোই তো প্রত্যেক দিন সকালবেলা আমার কতগুলো বাসন হয়, আজকেও কিন্তু অনেকগুলো বাসন হয়ে গিয়েছিল। তো এদিকে বাইরে এখনও পর্যন্ত ঝিরিঝিরিভাবে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। এর মাঝে আমি একবার আমার মাকে ফোন করেছিলাম যে কি করছো জিজ্ঞেস করার জন্য। তো মা বললো তুই কি করবি? তো আমি বললাম যে এখন তো বাসন ধুয়ে দিব। তো মা বললো বৃষ্টির মধ্যে, বৃষ্টি কিন্তু আস্তে আস্তেই পড়ছিল। তোমাকে বললাম বেশি জোরে জোরে বৃষ্টি পড়ছে না, একদম আস্তে আস্তেই পড়ছে। বলে কি হ্যাঁ ভেজ, আরও বেশি করে ভেজ যত পারিস। কিন্তু কি করে বলবো, কাজ তো করতেই হবে। এখন যদি না করি পরে যদি আরও জোরে জোরে বৃষ্টি হয় তাও তো আমাকে করতে হবে। ওই যে বললাম অনেকক্ষণ আগে যে আমার কাপড় ধোয়ার আছে, আজকের কাপড়গুলো জল গরম করে ধুয়ে দিব। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, মানে জল গরম করার জন্য, সেটা কিন্তু শাশুড়ি মার, তো ওনার ঘরেই ছিল। জল গরম করে আমি কিন্তু আবার ওনার ঘরে গিয়ে রেখে এসেছিলাম। জলটা প্রচুর গরম ছিল, এত গরমে যদি জামা কাপড় দিতাম জামা কাপড়গুলো খারাপ মানে কুঁচকে যেত, সেই জন্য আমি বেশ অনেকটা ঠান্ডা জলও মিশিয়ে দিয়েছি। এদিকে আমি নিরমার প্যাকেটটা খুলতে চেয়েছিলাম একভাবে, আর প্যাকেটটা ছিঁড়ে গেল অন্যভাবে। বেশ অনেকটাই কিন্তু নিরমা নিয়েছি। আর সবার প্রথমে ভিজিয়েছিলাম বিছানার চাদরটা, সেটার অনেক জায়গায় না একটা কালচেটে কালচেটে দাগ হয়ে গেছে। গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ভালো মতো পরিষ্কার হবে। তো চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। সোনালি বিশ্বাস বলেছ, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই। এতদিন পর্যন্ত সোনালি আমার ভিডিও কেন দেখোনি বলো তো? নাফিসা বলেছ, আপু তুমি অনেক পরিশ্রম করতে পারো, সবসময় দেখি ভিডিও, আর অনেক পরিষ্কার একজন মানুষ। হ্যাঁ গো বোন, সবসময় চেষ্টা করি সংসারে কাজগুলো গুছিয়ে করার, তবে জানি না তেমনভাবে পারি কি না। মিনু দিদিভাই বলেছ, দিদিভাই আজকের কাজকর্ম অনেক সুন্দর। ধন্যবাদ গো দিদিভাই। অনিতা দেবী দাসী চ্যানেল থেকে বলেছ, রাধে রাধে। রাধে রাধে দিদিভাই। পিয়ালি লাইফ স্টোরি থেকে বলেছ, খুব ভালো লাগলো। ধন্যবাদ গো দিদিভাই, এভাবেই পাশে থেকো আর সবসময় ভালোবাসা দিয়ে যেও। রোজা দিদিভাই বলেছ, অসাধারণ হয়েছ দিদি। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আর আমাকে আপনি বলার প্রয়োজন নেই, তুমি বললেই চলবে। অনেকের কমেন্ট পড়তে গিয়ে আজকে কিন্তু আমার একটু মুখটা তোতলে যাচ্ছে। আসলে বারবার না ভয়েস দিতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে, গলা ব্যথা, তো সেই জন্য। মুক্তা দিদিভাই বলেছ, নতুন বন্ধু হলাম দিদিভাই, ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, পাশে থাকবেন। ধন্যবাদ দিদিভাই, ভালোবাসা রইল। সুদীপ্তা দিদিভাই বলেছ, খুব সুন্দর ভিডিও বোন, দেখতে একটু দেরি হয়ে গেল, শরীর একদম ভালো না। তাহলে শরীর ভালো না, আরাম করো গো।
ভিডিও যে দেখতেই হবে তেমন কোনো ব্যাপার নেই, আগে নিজের শরীর তারপর সব কিছু। আবার তোমার সিঁড়ি খেয়ে নিলাম মানে বুঝলাম না। ঠিকই বলেছ, কাজকর্মগুলো যদি ভাগ না করে যেটা পারি সেটা করে নিই তাহলে সংসারে সব কিছুই ভালো থাকে। বড় ওয়াচিং করে দিলাম বোন। ধন্যবাদ গো দিদি ভাই, তুমি এতটা সময় নষ্ট করে যে আমার ভিডিও দেখেছো সেটাই অনেক। রাজশ্রী দিদি ভাই বলেছ খুব ভালো হয়েছে। একটা কথা বলি, যদি ভালো লাগে তাহলে করো। তোমার এই মাচাটা খুব রিক্সি, এটা তো পুরো কাঠের, জ্বলে আরও খারাপ হচ্ছে। পারলে একটা প্লাস্টিক বা ওই যে চাল আনার যে প্লাস্টিকের বস্তাগুলো হয় না, ওগুলো ভালো করে বিছিয়ে দিও, দেখতেও ভালো লাগবে আর কাঠটা নষ্ট হবে না। ঠিক বলেছে গো দিদি ভাই, আমিও না সেরকমটাই ভেবেছি। সুদীপ্তা দিদি ভাই আরও কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখলে বোঝা যায় যে তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটু চেষ্টা করি গো দিদি ভাই সংসারে কাজগুলো সুন্দর করে করার। যে কাপড়গুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি তাড়াহুড়ো করে বলতে আর কি ভিজিয়ে রাখার জন্য তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গিয়েছিল। আর আমি না আজকে আমার ঘরে যতগুলো গামছা ছিল সেগুলো গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। আমার একটা জিনিস একদম ভালো লাগে না, যদি গামছাতে ময়লা থাকে আর গামছা যদি কোনোভাবে শক্ত থাকে। গামছা হবে নরম একদম তুলার মতন, গায়ে লাগলেই যেন ভালো লাগে। এই জন্য গামছাগুলোকে আমি সবসময় চেষ্টা করি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রাখার। এদিকে আমি কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে স্নান করতে কিন্তু চলে যাব। আমি যেটাই করতে যাই না কেন একটা না একটা সমস্যা হয়ে যায়। কাপড়টা উপরে মেলে দিতে গেলাম, সেটা মাথার মধ্যে বাড়ি লাগলো। ক্লিপটা খুললাম, সেটা হাতের থেকে ধাপাস করে নিচে পড়ে গেল। মানে ভালো কোনো কিছু হতে চায় না আমার সাথে, একটা না একটা গণ্ডগোল হবেই। স্নান সেরে আমি যেই না বাইরে এসেছি সাথে সাথেই গ্যাসওয়ালা চলে আসছে। 2 তারিখে আমাদের গ্যাস শেষ হয়ে যেতে পারে, ওদিন তো মাস হবে। এই জন্য চেষ্টা করেছে কি আগের থেকে গ্যাসটা নিয়ে রাখার। গ্যাস শেষ হয়ে গেলে সেই তো উনুনেই রান্না করতে হবে। বাড়িতে তো উনুন নেই, তার উপর খড়িও নেই, রান্না করতে না ভীষণ কষ্ট হয়। এই জন্য আগে থেকেই বলে দিয়েছিলাম যাই হোক না কেন আমি কিন্তু উনুনে রান্না করব না। এই জন্যই আর কি গ্যাসটা আগের থেকেই আনা হয়েছে। গ্যাসটাকে ঘরে রেখে আমি কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম যাতে বাইরের থেকে দেখতে খারাপ না লাগে। এখন বাইরে থেকে দেখলে কি মনে হচ্ছে, একটা সুন্দর ফুল ডিজাইনের কাপড়, দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে বলো। দেখলেই তো সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, বসার কিন্তু সময় পাইনি। তবে অনেকেই বলে বেড়ায় বাড়ির বউদের কি এমন কাজ থাকে। একবার যদি সময় করে বসে দেখতে পারতে তাহলে বুঝতে গো বাড়ির বউদের কত কাজ থাকে। আমি যে সেই সকালে উঠেছি এখনও পর্যন্ত বসিনি, কন্টিনিউ একটার পর একটা কাজ করেই যাচ্ছি। এমন না যে বাড়িতে অনেক মানুষ আছে বা বাইরে কাজ করি, বাড়ির কাজগুলো করতে করতে যে দিনটা কখন পেরিয়ে যায় সেটা না এখন বুঝতেই পারি না। স্নান সেরে সিঁদুর দিয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম বাইরে। অনেকগুলো ঠাকুরের বাসন আছে, তো ভাবলাম আগে সেগুলো ধুয়ে নিয়ে তারপরেই পূজাটা দিব। আর আজকের বাসনগুলো না আমি লেবু দিয়ে পরিষ্কার করেছিলাম। অনেকেই তো বলেছ পিতম্বরী দিয়ে পরিষ্কার করতে, তবে কি বলো তো, আমি তো কোনো কাজকর্ম করি না বা আমার কাছে ইনকামও থাকে না। তো আমি যতটা পারি, যতটা আমার হাত খরচার টাকা বা আমি নিজের জন্য কোনো কিছু না করেও আমি চেষ্টা করি ঘরের জন্য জিনিস কেনার। তবে বুঝতেই পারো মধ্যবিত্তদের সংসার, একটা জিনিস এক্সট্রা কিনলেও কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায় মাসের শেষে। আমাদের সংসার কিন্তু 5 জন মানুষ, সেই হিসেবে খরচাটাও অনেক। আমরা সবাই মিলেমিশেই খরচা করি, তবুও তো জিনিসপাতির যে দাম সেই হিসাবে মাসের শেষে গিয়ে হাতে আর একটা টাকাও থাকে না। আজকে কিন্তু গাছে বেশি একটা ফুল ফোটেনি, খালি একটাই সাদা ফুল রয়েছে, সেটা নিয়েই ঘরে চলে এলাম। আজকে কিন্তু ঠাকুরের পুজোর জন্য আমি চিড়ে দিব। তো শাশুড়িমাই কিন্তু প্রসাদগুলো কিনে আনেন, উনি যখন যেটা আনেন আমি সেটা দিয়েই পুজো দিই। মাঝে মাঝে আবার বাড়ির পাশেই একটা দোকান আছে,
সেখান থেকে লাড্ডু বা সন্দেশ এনেও পুজো দিই। তো চিড়েটাকে আমি জল দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে গোপাল সোনার থালায় আর মা লক্ষ্মীর থালায় চিড়েটা দিয়ে দেব। খালি চিড়ে দিয়ে পুজো দিতে কেমন লাগে, আমি কিন্তু গুঁড়ো দিব। আর আজকের গুড়টা না আমার তেমন একটা ভালো লাগেনি। আগে যখন গুড় আনতো গুড়টা একটু অন্যরকম ছিল, আর এই মাসের যে গুড় এনেছে সেটা আমার একটু অন্যরকম মনে হলো। তো সেটা না আমাকে মনে হয় বলতে হবে যে এই গুড়গুলো তেমন একটা ভালো লাগেনি, এর পরের বার আনলে অন্য দোকান থেকে যাতে আনে। ঠাকুর পূজা দিতে গেলেও কিন্তু অনেক জিনিস হয়, সেগুলো রাখার জন্য যদি এরকম একটা ঝুড়ি হয় তাহলে কত ভালো লাগে বলো। আমার তো ইচ্ছে করে যে অনেক কিছু থাকবে ঠাকুরের পূজার জন্য, আর সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। পূজা দিতে গেলে ভাবি যে তাড়াতাড়ি করে ঝটপট করে পুজোটা দিয়ে চলে আসবো, তবে ঠাকুরের সামনে গেলে সেটা কিন্তু কখনোই সম্ভব না। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।